আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে কিন্তু দিনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটানা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং টার্নওভার যদি বলি আমরা কয়েক মাসের মধ্যে আজকে বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা 650 কোটি টাকারও বেশি, প্রায় 700 কোটি টাকার কাছাকাছি কিন্তু আজকে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। আমরা যদি একটু সেক্টরাইজ লেনদেনের মধ্যে বলি যে শুধুমাত্র জুট সেক্টরে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং বাকি সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই সেক্টরটিতে 15.62% লেনদেন হয়েছে। মোট লেনদেনের 101 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে, যেখানে ইন্স্যুরেন্স সেক্টর 14.96% লেনদেন হয়েছে, যা টাকার অঙ্কে 97 কোটি টাকার বেশি। এবং পরবর্তীতে ব্যাংকিং সেক্টরের এই সেক্টরটার মুভমেন্টও কিন্তু আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি যে দিন শেষে দেখা যাচ্ছে 12.38% লেনদেন করেছে। মোট লেনদেনের টাকার অঙ্কে 80 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে। তো ইন্ডেক্সগুলো একটু দেখে নিব যে দিনের শেষে ইন্ডেক্সের কি অবস্থান রয়েছে। দিন শেষে দেখা যাচ্ছে 59 পয়েন্টের মতো বেড়েছে ডিএসইর প্রধান সূচক এবং 5140 পয়েন্টের সূচকের অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বেশি রয়েছে। 261টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং দর হারিয়েছে 83টি। সেখানে অপরিবর্তিত দেখছেন 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং টার্নওভার যেমনটা বলছিলাম যে বেশ ভালো লেনদেনের মধ্য দিয়েই কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। সেখানে 693 কোটি টাকা, প্রায় 700 কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো বেশ কিছুদিন পরে কিন্তু ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো প্রাইলিংক সিকিউরিটিজের চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, বেশ কিছুদিন পরে আমরা লেনদেন দেখতে পাচ্ছি যে প্রায় 700 কোটি টাকার মতো। এটাকে কিভাবে মূল্যায়ন করবেন বা এটা নিয়ে কি বলবেন? অবশ্যই একটা ভালো দিক। আমরা তো আশা করি যে, বিশ্বাস করি যে শেয়ার বাজার একটা ইতিবাচক ধারায় ফিরবে। ইতিবাচক ধারা বলতে যেটা আমরা বুঝাই যে বেসিক্যালি যে ব্রোকার আমাদের যেটা চাওয়া সেটা হলো যে লেনদেনের গতিটা যেন স্বাভাবিক থাকে এবং সেটা যেন একটা মানে ছন্দের ভিতরে থাকে। দেখা গেলো যে এমন হয়ে যায় মাঝে মাঝে যে লেনদেন আজকে 500 কোটি, কালকে 700, আবার এর পরের দিন হয়ে যাচ্ছে 200 কোটি। তো এই যে ধারাবাহিকতার অভাবটা সেটা যেন না থাকে, একটা নির্দিষ্ট একটা গতিতে যেন শেয়ার বাজার চলে। তো বেশ কিছুদিন পরে আমরা দেখলাম যে আজকে মার্কেটের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনার সূচকের যে আপনার একটা ঊর্ধ্বমুখী ভাব সেটা বজায় ছিল এবং পাশাপাশি লেনদেনের যে আমরা দেখলাম যে একটা গতি সেটা কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে। প্রায় 700 কোটি কাছাকাছি লেনদেন আমরা দেখতে পেলাম এবং সবচেয়ে যেটা ভালো লাগার দিক যে আপনার দেখেন সেক্টরাল মুভমেন্ট গুলো সামনে কিন্তু আপনার এই যে ডিসেম্বর ক্লোজিং হয়ে গেছে এবং এই ক্লোজিং এ কিন্তু আপনার স্পেশালি যা ফাইন্যান্সিয়াল সেক্টরের কোম্পানিগুলো লাইক ব্যাংকিং সেক্টর বা লিজিং সেক্টর অথবা ইন্স্যুরেন্স সেক্টর, তাদের কিন্তু বছরের সমাপ্তি হয়েছে এবং সামনে হয়তো বা ডিসেম্বর এন্ডিং এ যেহেতু তারা তো জানুয়ারি মাসটা প্রায় চলে গেল, ফেব্রুয়ারি বা মার্চ এন্ডে কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন গুলো আসে। তো তারই কিন্তু একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। অনেকেই হয়তো বা পজিশন নিয়ে আছেন, যারা বিনিয়োগকারী, যারা বড় বিনিয়োগকারী বা ছোট বিনিয়োগকারী এই সমস্ত স্টক গুলোতে তারা একটা রিটার্নের আশা করছেন এবং আমার ধারণা যে এখানে বেশ কিছু রিটার্ন কিন্তু অলরেডি কিন্তু হয়েছে। অনেকে হয়তো প্রফিট বুক করছেন না বা অনেকে করছেন, হয়তো বা ভাবছেন যে সামনে নির্দিষ্ট এই কোম্পানিগুলোর হয়তো বা ভালো যদি লভ্যাংশ বিতরণ হয় বা ঘোষণা যদি আসে তাহলে হয়তো বা স্টকটা এখান থেকে আর একটু বাড়তে পারে। তো সেই দিকটা আমি বলবো যে আপনার ইতিবাচক একটা ধারা কিন্তু আমরা লক্ষ্য করছি। স্পেশালি আপনার আপনি যেমনটা বলছিলেন যে ইন্স্যুরেন্স সেক্টরের লেনদেন ভালো হয়েছে, স্পেশালি ব্যাংকিং সেক্টরের লেনদেন কিন্তু ভালো হচ্ছে, আর তার পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু একটা ভালো আমরা দেখলাম যে লেনদেন বা গতি কিন্তু আছে। তো পুরো সবগুলো বিষয়কে আমি ইতিবাচক ভাবেই দেখি।
জি, এবং আমি যদি একটু বলি যে এই যে আপনি যেটা বলছিলেন যে ইন্স্যুরেন্স, ফার্মা বা ব্যাংকিং সেক্টর, এবং ব্যাংকিং সেক্টরের মুভমেন্টও কিন্তু কিছুটা চলে আসছে, সেটাও কিন্তু সবচেয়ে বড় পজিটিভ। এবং এই যে ব্যাংকিং সেক্টরের থেকে সাধারণ বিনিয়োগকারী যে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে হয়তো তারা আবার বাজারের দিকে ঝুঁকছেন। হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমাদের ক্যাপিটাল মার্কেটে ফাইন্যান্সিয়াল সেক্টরের কিন্তু যে পার্টিসিপেশন সেটা কিন্তু বেশ অনেক। এবং আমি যতটুকু মানে যেটা আগে যেটা জানতাম, সেটা পার্সেন্ট প্রাইস 50% কাছাকাছি কিন্তু। তো আহ, এই যে একটা বড় সেক্টর, এটা যদি গতি না থাকে তাহলে তো আলটিমেট মার্কেটেরও গতি কিন্তু কমে যাবে। তো যাই হোক, তারপর আমাদের লাস্ট ইয়ারে যেটা আমরা দেখেছিলাম যে ব্যাংকিং সেক্টরে ইনভেস্টরদের কিন্তু ব্যাপক অনীহা ছিল। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে না, এখানটাতে কিন্তু বিনিয়োগকারীরা আবার নতুন করে তাদের আগ্রহ ফিরে পাচ্ছে, এবং কিছু কিছু আপনার, আমি বলবো স্পেসিফিক নাম বলতে চাই না, বেশ কিছু ব্যাংক কিন্তু আপনার ভালো তাদের মুভমেন্ট হচ্ছে, এবং তাদের কিন্তু প্রাইসেও কিন্তু ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। জি, জি। তো এটা আমি মনে করি যে যেহেতু এই সেক্টরটা কিন্তু একটা বড় মার্কেট ক্যাপিটালাইজেশনের একটা অংশ, এবং এই প্রত্যেকটা ম্যাক্সিমাম ব্যাংকিং শেয়ারে কিন্তু আপনার পেড আপ ক্যাপিটাল 1,000 কোটি বা তার বেশি কিন্তু। তো এটা আমাদের মনে করি যে ক্যাপিটাল মার্কেটের জন্য, মানে ক্যাপিটাল মার্কেট গড়ে তোলার জন্য কিন্তু একটা ভালো দিক বলে আমি মনে জি, করি। বেসিক্যালি ব্যাংকিং তো সেক্টরের মুভমেন্ট দেখলেই কিন্তু বাজারের গতিটা আসলে ঘুরে যায়। জি, হ্যাঁ, শুনতে পাচ্ছেন কি? জি, আপনি যথার্থই বলেছেন। এবং এই, হ্যাঁ, যেহেতু এটা মার্কেটের একটা বড় সেক্টর, এবং এই সেক্টরটার যদি মুভমেন্ট যদি ঠিকভাবে হয়, আহ, তাহলে কিন্তু মার্কেটে আমরা একটা ভালো পরিবর্তন কিন্তু তখন লক্ষ্য করব, এবং সেটি কিন্তু প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। জি, আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে বাজারের যে একটা ভালো গতি আসছে বা বাজারের গতিতে চলছে, এটার পেছনে আপনি একটা কারণ উল্লেখ করেছিলেন যে ডিভিডেন্টের মৌসুম বলে একটা কথা উল্লেখ করছিলেন। তো এটাকে জি, জি। আপনি জি হ্যাঁ, একমাত্র কারণ বলছিলেন যে এটা হয়তো এই কারণেও বাজারের গতিটা হয়তো ফিরে আসতে পারে। তো এই যে ডিভিডেন্টের মৌসুমে আসলে কি প্রত্যাশা আপনাদের? মানে কেমন ডিভিডেন্ট আশা করছেন? না, আসলে স্টক মার্কেটের ডিভিডেন্ড বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ আমাদের দেশে এখানে যারা বিনিয়োগ করে যারা আছেন তারা ডিভিডেন্ড বেস চিন্তা করে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই মার্কেটে ইনভেস্টমেন্টটা করে থাকেন। তো অন্যান্য দেশে কিন্তু মানে যারা উন্নত দেশগুলোতে তারা কিন্তু যে কোনো কোম্পানির পারফরমেন্সটা বিবেচনা করে, সে কি ডিভিডেন্ড দিল সেটা মুখ্য বিষয় না। তো যেহেতু আমাদের এখানে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, তো অবশ্যই আমরা যারা বিনিয়োগ করি এখানে যারা আছেন, বা আমরা যারা আছি, তারা চাই যে যে কোম্পানিগুলো যারা ভালো পারফর্ম করছে, লেনদেন যাদের ভালো হচ্ছে, এবং তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ডেফিনেটলি আমরা ভালো চাই, এবং তারা ইনভেস্টরদের জন্য মানে বিনিয়োগকারীদের জন্য একটা মানে ভালো লভ্যাংশ ঘোষণা দিবে, সেটাই কিন্তু আমরা চাই। এবং এর সাথে কিন্তু আপনার মার্কেটের মুভমেন্ট কিন্তু ডিপেন্ড করে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে। আপনার স্টকগুলোর মুভমেন্ট কিন্তু এই ডিভিডেন্ডের সাথে সম্পর্কিত। জি। এটা হয়ে আসছে, আমরা দেখেছি। আমরা আমরা আশা করি যে নিশ্চয়ই ভালো কিছু আমরা এখান থেকে ইনফরমেশন পাবো ভবিষ্যতে, সেটাই আমরা আশা করি। বিনিয়োগকারীদের জন্য মেসেজ কি হতে পারে এই বাজারের জন্য? হ্যাঁ, দেখেন, আমরা কিন্তু একটা আসলে ট্রানজিশনাল টাইম মানে পার করছি। সামনে আমাদের দেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এবং যেভাবে আমরা চারিদিক থেকে যেরকম সাড়া পাচ্ছি, নির্বাচন সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে হবে সেটাকে আমরা বিশ্বাস করি। এবং নির্বাচন হয়ে যাওয়ার পরে যে একটা যখন নির্বাচিত সরকার আসবে, তখন কিন্তু দেশের অর্থনীতির পুরো চেহারাটাই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। তখন আপনার লোকাল যারা এখানে ইনভেস্টর বা বিনিয়োগকারী যারা আছেন, তারা যেমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, নতুন করে তারা চিন্তা করতে পারবেন। পাশাপাশি যারা আপনার মানে ফরেন ইনভেস্টমেন্ট, আমরা যে যে কথাগুলো বলি, যারা ফরেন ইনভেস্টর যারা, তারাও কিন্তু একটা এখানে তখন চিন্তা ভাবনা শুরু করবেন যে এই দেশে আমরা ইনভেস্ট করতে চাই। তো সেই জায়গাটা ভবিষ্যতের দিয়ে কিন্তু আমাদের দেশ তাকিয়ে আছে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের দেশে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে, এবং একটা নির্বাচিত সরকার আসবে, এবং যে সরকারের স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হবে, এবং তাহলেই কিন্তু দেশ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। এবং সেটা যদি হয়, তাহলে আমার বিশ্বাস যে এখানে যারা ইনভেস্টমেন্ট যারা করেছেন, যারা সাধারণ বিনিয়োগকারী বা আহ, আমাদের বিনিয়োগকারী ভাই বোনেরা, তারা এখান থেকে একটা ইনশাল্লাহ ভালো রিটার্ন তারা পাবেন, সেটা আমি বিশ্বাস করি। জি, দুইটা বিষয়ে। একটা আমার প্রশ্ন ছিল আসলে এই বাজারে বিনিয়োগকারীরা ইনভেস্ট করতে গেলে তাদের আসলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই বাজারের জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আচ্ছা, আচ্ছা, আপনার মানে শেষের প্রশ্নের উত্তরই দিই।
আসলে যারা বিদেশি যারা ইনভেস্টর যারা এখানে ইনভেস্ট করতে চায়, হ্যাঁ, তাদের জন্য আসলে যেটা আইনি যে জটিলতা বা ঝামেলাগুলো সেগুলোকে যতটুকু সহনশীল করা যায় এবং যত সহজে ইনভেস্টমেন্টটা এখানে দেশে নিয়ে আসা যায়, সেটা আমরা আগে থেকে বলে আসছি যে হ্যাঁ, ওয়ান ডেস্ক সার্ভিস, যেটা এক জায়গায় যাবে, সেখান থেকে পুরো সলিউশনটা পেয়ে যাবে। এবং তার সে যখন আবার ইনভেস্টমেন্ট সেখানে আনলো, এবং এখান থেকে সে যখন আবার বের হবে, তার এক্সিট পয়েন্টটা কিন্তু আবার সহজতর করতে হবে। এবং যখন ইনভেস্টর দেখবে যে সে এখানে ঢুকতে পারছে সহজে, এবং এখান থেকে তার রিটার্নটা সে নিয়ে যেতে পারছে, হ্যাঁ, তখনই কিন্তু এখানে আমি ফরেন ইনভেস্টরদেরকে এখানে আকৃষ্ট করতে পারবো। হ্যাঁ, মানে আলটিমেট হলো গিয়া যে আপনার হ্যাসেলটা যত কম করা যায়, সেই জিনিসটা হলো মূল কথা। তাহলেই আপনি এখানে ফরেন ইনভেস্টর থেকে মানে আকৃষ্ট করতে পারবেন। আর আমরা, হ্যাঁ, লোকালি যারা বিনিয়োগকারী যারা আছেন, তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের জন্য কিন্তু আমাদের এখানে অনেক কিছু করণীয় আছে, এবং সেটা সরকারের তরফ থেকে আছে, রেগুলেটরি বডির তরফ থেকে আছে, এবং আমরা এই বিষয়ে অনেক কথা আমরা বলেছি, এবং আমি বিশ্বাস করি যে এগুলো আস্তে আস্তে হয়তো আরো বেশি সহজতর হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে বিনিয়োগকারীরা সেই বিষয়গুলো পর্যালোচনা করেই বা বাজার দেখে শুনে বুঝে এই বাজারে আসবেন এবং বাজারে বিনিয়োগ করবেন। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি, দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাইলিংক সিকিউরিটিজের চেয়ারম্যান জহিরুল ইসলামের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।